সাংবাদিক বন্ধুরা এসছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। আজকে এখানে আমরা গৌতম দা, আমাদের পার্টির শ্রদ্ধেয় নেতা, পলাশ দাস, আমাদের পার্টির রাজ্য এবং জেলার রাজ্য নেতা, জেলার সম্পাদক, সবার সঙ্গে আলোচনা করি নির্বাচনের গুরুত্ব বিবেচনায় রেখে 3টি পুস্তিকা লেখার কাজ অতি দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হয়েছে এবং যে 3টি পুস্তিকা লেখা হয়েছে সে বিষয়ে গৌতম দা, পলাশের সঙ্গে আলোচনা হয়েছে যে মানুষের মধ্যে ঘটনাগুলো নিয়ে যাওয়া দরকার, তথ্যের ভিত্তিতে, সত্যাসত্য সামনে রেখে। সেভাবেই 3টে পুস্তিকা 3টে ভাগে, যাতে সহজে মানুষ পুস্তিকাটা সংগ্রহ করতে পারেন, সহজে বিষয়গুলো দেখে পড়ে নিতে পারেন, সেভাবেই একটা বই পশ্চিমবঙ্গের স্বৈর শাসনের 15 বছর, পরিবর্তনই মুক্তির পথ। এই বইয়ের মধ্যে 15 বছরে কী ঘটনা ঘটেছে, তার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেত্রী মমতা ব্যানার্জি তিনি যা করেছেন, মানে শেষের দিকে উল্লেখ করা হয়েছে পুরনো সেই দিনের কথা। আজকের মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী তিনি কী করেছেন, দিল্লিতে থেকে বিজেপির সঙ্গে ঘর করতে গিয়ে এসবও তুলে ধরা হয়েছে, আর এই রাজ্যের যা ঘটনাও ঘটিয়েছে। দ্বিতীয় বইটি হচ্ছে মোদী সরকারের 12 বছর, এ সর্বনাশের শেষ কোথায়, এই শিরোনাম বই। তাতে আপনারা পাবেন ওটা দেশ কীভাবে ছাড়খাড় হতে চলেছে, আমার ভাষায় ছাড়খাড়, সর্বনাশের থেকে ভয়ঙ্কর, এইটার মধ্যে সেগুলো আছে। পাশাপাশি যেটা খুব বেশি করে বলি করতে হবে বলে আমার মনে হয়েছে, গৌতম দাও আমাকে পরামর্শ দিয়েছিলেন, যে বামফ্রন্ট সরকারের সময়কালের এক কথায় সাফল্যের, ঐতিহাসিক সাফল্য, সেটাও তথ্যের বিচারে। বইটার নামকরণ হয়েছে বামফ্রন্ট সরকারের ঐতিহাসিক সাফল্য তথ্যের বিচারে। এই 3টি বই লেখা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে ধারণা, এই বই যারা দেখবেন, পড়বেন, একটু নজর দিতে পারবেন, তারা ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। অনেক কিছু না, কিন্তু মূল সমস্ত ঘটনা যা মানুষকে ভাবিয়ে তুলতে পারে, কী পরিমাণে ক্ষতি রাজ্যের মানুষ সারা দেশের সঙ্গে মুখোমুখি হয়েছে, সে পাবেন। এই 3টি বই আনুষ্ঠানিকভাবে আজকে প্রকাশের জন্য এখানে মিলিত হয়েছি। পলাশ দাস প্রচুর ব্যস্ততা, কোনো সন্দেহ নেই, সবাই জানেন, তাকেও আমি কথা বলেছি, উনি এখান থেকে একের পর এক প্রোগ্রাম করতে যাবেন। গৌতম দার শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি আমাকে বলেই দিয়েছেন, এবং এই বইটা ভূমিকা লিখেছেন গৌতম দা। প্রসঙ্গত উল্লেখ্য, আমার অতীতের 14টা বইয়ের 12টা বইয়ের ভূমিকা গৌতম দাই লিখেছেন, এবং তিনি আমাকে উৎসাহিত করে থাকেন সবসময় এই বই লেখার ক্ষেত্রে। যাই হোক, এই 3টি বই আমি গৌতম দা, পলাশ দাসের হাতে তুলে দিচ্ছি। আনুষ্ঠানিকভাবে গৌতম দা এটা রিলিজ করবেন। তারপরে গৌতম দা নিশ্চয়ই কিছু বলবেন, পলাশ দাস বলবেন, তারপরে আমাদের এই আমাদের এখানে আছেন, এটা আমাদের খুব ভালো। সকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অনুরোধে থেকেছে সপ্তর্ষিদের, যে আমাদের এই নিউ টাউন সেগমেন্টের বিধানসভা ক্ষেত্রের প্রার্থী বামফ্রন্টের, আমরা নিশ্চিত তার জয় সম্পর্কে চেষ্টা চলছে সব রকমভাবে। যাই হোক, গৌতম দা এখন বলবেন, পলাশ বলবেন, শেষ হবে। এই যে সামনে তো ভোট চলে এলো, তারিখও ডিক্লেয়ার হয়ে গেছে। প্রথমত হচ্ছে যে এবারের নির্বাচনে বামেরা কতটা ভালো ফল করতে পারে বলে আপনি মনে করছেন? তাতে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা মানে 290টা নিশ্চয়ই বলুন না, 290টাও
বিধানসভা বামফ্রন্ট শূন্য, সেখানে বামফ্রন্টের ধরো 150 থেকে 200 বুথে ভোট বাড়বে এবার সন্দেহ নেই। কিন্তু প্রধানমন্ত্রী ফেরাতেটা কি, ভোট বাড়বে, জিতের মধ্যে ভোট বাড়বে বাড়ায়, এইটা হচ্ছে কঠিন প্রশ্ন। জিতের মধ্যে ভোটটা কোনটা জায়গায় হবে? ভোট গতবার যে বিধানসভায় ওই উত্তর দমদমে দিয়েছিল, এবার দিল তার চাইতে তোমার 50,000 বেশি লোক ভোট দিল। ওই ভোটটা আছে যারা তৃণমূলকে দিয়েছিল, ব্যর্থকে দিয়েছিল এখানে দমদমে, আর এখানে তোমার হাজারে লাখে লাখে ভোট পাবে। এর দিকে রাখতে হবে, বাড়বেই। যদি বলো যেটা তুমি সব সিট জিতের পক্ষে যথেষ্ট না, সব সিট জিতের পক্ষে যথেষ্ট না। প্রথম প্রশ্নটা হচ্ছে মানুষ ভোটে কেন অংশগ্রহণ করে? সরকার পাওয়ার জন্য? কমিউনিস্ট ভিয়েতনামের একরকম, কোরিয়ার একরকম, এখানে আসামের একরকম, ত্রিপুরার একরকম, আর বাংলায় একরকম, কেরালার একরকম, না না কমিউনিস্ট একরকমের নিচে করে প্রশ্নে। সেই জন্য পার্টিটা ঠিকই আছে, পার্টিটা উঠেছিল সতর্ক থাকে সবসময় কমে না। আমাদের ভোট কমবে কেন? আমাদের গরিব মানুষের মধ্যে যে পৌঁছাচ্ছে, শ্রমিকের মধ্যে যে পৌঁছাচ্ছে, দমদমে উদ্বাস্ত পাড়ায় যে পৌঁছাচ্ছে, সেই মানুষের কোনো অবস্থা মিটিয়ে চলো না, অথচ ভোট আমাদের কমছে, কী করে হয়? সুজিত বোস আগুন দিয়ে তো বলি 16 লাখটা বাড়িয়ে দিয়েছে, ওই জমি 16 লাখটা বিএপির। তো ও সব বুঝবে, সেটা টয়লেট টিভির সেরকম ছবি দেখি দু একটা, তবে তো সিনেমা দেখতে হচ্ছে। এবারে অনেক কম বয়সী ছেলে মেয়েদেরকে আপনার দল তারা ক্যান্ডিডেট করেছে, আপনার ছেলেও হয়েছে, বাকিরাও আছে। তা এদের এদের কাছে মানে এটা কতটা সুযোগ? এটা মানে কমিউনিস্ট পার্টির মতন একটা এত বড় পার্টি, তারা কম বয়সী ছেলে মেয়েদেরকে করেছে, মানুষের কাছে তারা কতটা গ্রহণযোগ্য হতে পারবে? পাওয়া উচিত। মানুষ তো হয়তো দোষটা চাপায় না কারো ঘরে, কিছু মানুষ চাপায়, সে সবসময় থাকে মানুষ বলে কিংবা আমাদের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু এমনিতে এরা সবাই ভালো ছেলে মেয়ে, পড়াশোনা ভালো, সব ডক্টর বিদেশে যাচ্ছে, আসছে, করছে, এবং মানুষ বোঝার না, মানুষ খুবই বোঝার ব্যাপার। মানুষ ছাড়া অন্যান্য যেসব বিষয় আছে যা না জানলে কিছু করা যাবে না। যদি যেমন আমি মনে করছি, আমার বিচার বুদ্ধি, আমি ডাইরেক্ট শুরু করে বুঝছি যে গতবার যে ভোট সবাই পেয়েছিল এ ভোট সবাই পাবে না। বিজেপি এবং তৃণমূলের ভোট না কমলে মধ্যে বাড়ে গেল, এবং খুব সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে তুমি মুসলিমদের মধ্যে এই যে মালদার বেলডাঙায় ডাঙা ভাঙা করার পরে যেসব পার্টি তৈরি হয়েছে, তবে যদি আমাদের কমিউনিটিকে বলতে হবে সেটা পাঁচটা দায়িত্ব নিচ্ছে,
রাজ্য সেক্রেটারি এসছে, আমি তো বুঝতে পারছি না। ওরা করছে, চেষ্টা করবে, না চেষ্টা করলে হতাশা হবে, না চেষ্টা করলে হতাশা হবে। কী চেষ্টা করছে? যে বিপ্লবের বিপ্লবের কথাটা ভুলে যাও না। কমিউনিস্টরা শুধু স্বতন্ত্র গণতন্ত্রে ভোট করে আগে পশ্চিমবাংলা দখল করলাম, তারপর বিহার দখল করলাম, তারপরে গুজরাট দখল করবো, তারপর আসাম দখল করবো, ত্রিপুরা দখল করবো, করতে 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 সারা ভারতটা ঘিরে ফেললাম দখল করে করে, আর তারপর দিল্লি দখল করবো। খুব লজিক্যাল। সাধারণ পাবলিক সে বুঝবে। সাধারণ পাবলিককে যদি তার মধ্যে বলা হয় তুমি প্রচুর বোঝো, কিছু বোঝো না। তোমার পশ্চিমবাংলা দিকটি তুমি দেখো না কত কত রক্ত দিতে হয়, কাল দেখবে এই এই আগামী 10 দিনের মধ্যে কতগুলো পার্টি ভাঙতে হয়, কতগুলো লোকের চাকরি যায়, কতগুলো লোক বাড়ি থাকতে পারবে না পাড়ার থেকে। এইটা হয় কালকে থেকে 10 দিন 15 দিনের মধ্যে, ভোটের মধ্যে এটা হবে। এইটা যে এখানে করতে পারে যারা সিআরপি দেখাচ্ছে, আমি অনেক লক্ষ লক্ষ সিআরপি লোক যা তার সঙ্গে একটা বিদ্যালয়ের যা লোক তার সেই সঙ্গে সিআরপি এসছে উইথ কালারসিন অফ আদার। কিন্তু আমরা সেই জন্য বলছি কর্মসূচি করতে হবে বুঝে সুঝিয়ে। হট জল দিয়ে কিছু হবে না, জল দিয়ে কিছু হবে না। বুঝে সুঝিয়ে মানে লেনিনকে আমাদের তো অনেক প্রত্যক্ষ পরিচয় দেয় লেনিন। লেনিন সাহেব নিজে হাতে কলমে করে দেখিয়েছেন, তা আমরা ভুলতে পারি না। কী করেছেন 1905 সালে লেনিন সাহেব, বুঝবেন লেনিন সাহেব তো হয়নি, লেনিন পার্টির মেম্বারও হয়নি, পার্টি করেও নি, ওই পার্টি করেনি যে পার্টিতে উনি প্রথমে ঢুকেছিলেন দাদার সাথে। লেনিন দাদাকে দিয়েছিল ফাঁসি, যাদের বিরুদ্ধে হতে। লেনিন তো দাদাকে ফাঁসি দিলেও থামেনি, সে কাজ করে গেছে। সেই লেনিন সাহেব তারপরে পার্টি হলো, তারপরে অনেক কিছু হলো। শ্রমিকদের মধ্যে পার্টি হলো, কৃষকদের মধ্যে একটু হলো, মধ্যবিত্তদের মধ্যে হলো, ছাত্রদের মধ্যে হলো। লেনিন ধরে ধরে করলেন পার্টিকে দিয়ে করলেন। ছাত্রদের অর্গানাইজ করো, তোমাদের মিউনিসিপ্যালিটিতে সিট নেই ভেবো না, ছাত্রদের অর্গানাইজ করো। আমার কাছে একটা কলেজ ইউনিয়ন, জীবন্ত কলেজ ইউনিয়ন যথেষ্ট আমার এলাকা হুড়িয়ে দেবে, ঠিক করে দেবে, ও গুন্ডবন্ধ ঠান্ডা করে দেবো। আমার কাছে একটা কলেজ ইউনিয়ন থাকে, এক ঢাকা কলেজ থেকে 1000 ছেলে নেমে আসবে। উই হ্যাভ ডান সো। আমাদের করতে হয়েছে 66 সালে নুরুল ইসলাম, তারপরে তার আগে আনন্দ হাইত, এই সমস্ত শহীদ তাদেরকে সামনে রেখে যেসব আন্দোলন করেছি আমরা, তা এরকমই করে প্রপার ভোটে দেখা গেল ভোট পেলাম না, অত ভোট পেলাম না, ছেড়ে দেবো। মানুষ কীরকম বুঝতে হবে, কোন মানুষের পরিবর্তন করতে যাচ্ছেন। যদি তোমাদের কিছু কাগজে যেভাবে লেখো তোমরা যে মানুষকে তোমরা ভগবানের পরে স্থান দিয়েছ, মানুষ মানে সব বোঝে, সব জানে, যা মানুষ সমালোচনা হচ্ছে। তামিল ভাষার লোক কী বলছে শোন, তামিল ভাষার লোক কী বলছে শোন, তাহলে মানুষের মনোরঞ্জন জানতে পারবি। তামিল ভাষার লোক বললে খালি হবে, তামিল ভাষার লোক বললে হবে না, এটা বুঝতে হবে। এ না বুঝলে তাদেরও হতাশা হবে, কেন মমতা বারবার দিচ্ছে। মানুষ কি পশ্চিমবাংলার মানুষের এই চেতনা যে তারা জেনে শুনে ইয়েকে ভোট দেবে? গুন্ডাবাজিদের নেতা মমতা যা করে বেড়াচ্ছে, এ তো মানে সবই করছে মমতা। সেই জন্য সেই ব্যাপারে আমরা যে বললাম যে আমাদের বোঝাতে হবে লেনিনিস্ট অভিজ্ঞতা থেকে। ফ্রান্সে দুর্দান্ত বিরাট কমিউনিস্ট পার্টি, ফ্রান্সে, ইটালিতে বিরাট কমিউনিস্ট পার্টি, জার্মানিতে তো একটা জার্মান তো কমিউনিস্ট হাতেই ছিল, মিশে গিয়ে এখন ওই বড় জার্মান সে আছে, কিন্তু পেছনে পশ্চিমবঙ্গ তার রাজ্যে ঢুকে গেছে, লোকগুলো ঢুকে গেছে তার মধ্যে।
তাই সে ডানপন্থী কাজ করবে। এখন সেইখানে তারা তেভাগা শুরু করলো, তারা বিপ্লব শুরু করলো, হাজারে হাজার লোক বোমাবন্দুক নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের পক্ষে, হাজার হাজার লোক বোমাবন্দুক নিয়ে বেরোচ্ছে, মিলিটারি ডেজার্ট করছে, মিলিটারি থেকে ডেজার্ট করছে। It has been organized by Lenin, by the Communist Party of the Soviet Union. সুতরাং এটা বুঝতে হবে, এই যে আর তখন ভোট ডাকলো, ওখানে ভোট হয়, ভোট হতো না, লেনিন হুড়ুহুড়ি করে ভোট করার ব্যবস্থা করলো, ভোট করো, মত নাও, সবার একটা ভোট। প্রথম বললে সবার একটা ভোট হবে না, যার জমি নেই তার ভোট নেই, তার আয় যার আয় যাদের নেই তার ভোট নেই, এসব করলো। কিন্তু আমাদের এখানে পার হয়ে এসছে সেসব স্টেজ, আবার সেসব স্টেজ যেতে পারে। যার চাকরি নেই, যার বাড়িতে 3টে চাকরি, আমি ঠিক করছি আপনি দাদা ভদ্রলোকের ছেলে স্বাধীনতা আসেন, ঢোকেন পাড়ায়, আসেন, থাকুন, ফ্ল্যাটে থাকুন, কিন্তু আপনাকে মাসে 100 টাকা দিতে হয়, আমাদের তো হবে না। কেন? বেকার যুবক এত দেখছেন, গভর্নমেন্ট কত দেবে, আপনাকে দিতে হবে। আপনাদের ডিএ বাড়ানোর জন্য আমি লড়াই হয়েছে, আমি নিশ্চিত ছিলাম, আপনি থাকবেন না কেন আমার সাথে? পরে সব সরকারি কর্মচারীদের নাম লেখো, এখানে যারা আছে ব্যবসাদারদের নাম লেখো, আয় কত, কি ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন, টেলিভিশনে কাজ করলেও তার নাম লেখো, ছবি যার 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 ছাপুক, তাদের কিছু যায় আসে না, করে তারা সব লেবি হবে। এতে বেঁচে থাকতে হবে তো। এই লুম্পেন পেরোলটা যে তৈরি করেছে, মমতাকে যারা তৈরি করেছে আর মমতা যারা তৈরি করেছে, লম্পেন যা মমতা করছে এটাই, সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য দিচ্ছে, এখানে গিয়ে বক্তব্য দিচ্ছে, যা ইচ্ছে, নির্বাচন কমিশনের যত যা আগে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড মেনটেন করছে না। সেই জন্য লেন করলো, দিতে গেল প্রথম ইলেকশন, লেন বয়কট করলো, আমাদের নকশাল্লা যেমন বয়কট করেছিল, লেন নির্বাচন বয়কট করলো। ওই বুধবার ইলেকশনের বলবে আমরা পারবো, লেন সঠিক ধরেছিলেন, কিন্তু স্ট্র্যাটেজিতে একটু ভুল হলো, সেই জন্য সেকেন্ড ডুমাতে লেন সে সংশোধন করলেন। সেকেন্ড ডুমা ইলেকশনে লেনের পার্টি দাঁড়ালো, কমিউনিস্ট পার্টি, যারা বিপ্লবের মানিবাহক, বিপ্লবের বার্তাবাহক, বিপ্লবের ছোটা ইগল, সেই লেনিনের কথাতে সেখানে বিপ্লব যারা করতে পারে তারা ভোট করতে পারে না, এবং শেষ পর্যন্ত যা হলো, হয়তো বিপ্লবীরাই জিতলো, দেশ দখল করে নিল, যার ছুটি পালিয়ে বাঁচলো, কোথায় পালালো, আর যাদের লোকেরা কাছে তারা হত্যা হলো। এইটি লেনিনের ডুমার ইলেকশনের শিক্ষা, সেই শিক্ষা আমাদের ভুল যাবে না। তা নাহলে কিসের ভিত্তিতে আপনি এর ভিত্তি কি? লেনিন টানছেন রাশিয়ার, আপনার এখানে এখানে ভিত্তি কি? এখানে আপনি যদি 30% ভোট পান, সিপিএম যদি 30% ভোট পায়, তাতে কতগুলো সিট ইনশিওর হয় সেটা বড় কথা না। 30% ভোট বেশি পেয়েছি বড় কথা, আর 30% ভোট কি, যারা যারা চায় টু চেঞ্জ দ্য সোসাইটি, টু চেঞ্জ ইট, টু চেঞ্জ এভরিথিং, যা দেখছি শিক্ষা ফিক্ষা যা বলছে সবকে পাল্টাবো, এই পাল্টাবোর মানসিকতা নিয়ে 30% যে সিপিএমকে ভোট দেয়, ভোটে হারলাম কি হলো? কাজ করতে পারবে না গভর্নমেন্ট, বন্ধ ডেকে, স্ট্রাইক ডেকে, হরতাল ডেকে, কৃষক সমাজ আন্দোলন করে মমতা সরকার ধার নিচ্ছে, আর এক একটা ভোট আসছে বিজেপি, বিজেপিরও হবে, বিজেপি ভাবছে कैसे চলেগা, ও ভাবছে বিহারে জিতবো, জিতেছি, নীতিশকে ম্যানেজ করে এই পরপর জিতেছি কতগুলো, সেখানেও মারবে বিজেপি হয়ে, কৃষিটা বুঝতে পারবে। ফলে আমরা তার থেকে শিক্ষা নিয়ে আমরা লেনিনিস্ট পথে, বিপ্লবের কথা প্রশ্ন উঠছে না এখন, আমাদের সংগঠন বাড়াতে হবে। সেই জন্য আমরা আমাদের 10টা এমএলএ কমে তার চাইতে বেশি
যদি আমরা নজর দিই, সেই নজরটা দিয়ে আমরা মহারাষ্ট্রে কী হচ্ছে পার্টিটার, মহারাষ্ট্রে কী হচ্ছে, পার্টিটা বড় হচ্ছে না কেন? এত বড় কৃষক মিছিল করলো, শেষ 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 সীমান্ত নেই, মহারাষ্ট্রে সেটা হচ্ছে না কেন? অন্য জায়গায় সেটা হলো না, মেড্রাসে তামিলনাড়ুতে আমাদের পার্টিটা একবার ডিএমকে একবার ডিএমকে করছে কেন? এইসব প্রশ্নের খুঁজে উত্তর বের করছি আমরা, বেরোচ্ছে কিছুটা বেরোচ্ছে, এবং সেসব জায়গায় এক হাতে এমএলএ পাবেন, এখানে পশ্চিমবাংলায় একটা এমএলএ নেই আমাদের। আর পশ্চিমবাংলায় এই অবস্থায় ওইসব সব যা যা হয়, একটা নামার শেষ নেই তো, নামবেন যেমন আপনি গহ্বরে নামতেই থাকবেন। আপনি যখন নেমেছেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, তত পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে কি, টাকা টাকা টাকার বান্ডিল দেখছেন তো, আপনারা একটু ছাপাচ্ছেন, আর কত টাকা খরচা করছে, কোথা থেকে টাকাগুলো পাচ্ছে? সেই জন্য আমরা আশা করি আমরা সব মানুষকে কিছুটা বোঝাতে পারবো। আমাদের কর্মী দলটা ঠিক রাখা এখন সবচেয়ে বড় কথা, কর্মীদের ঠিক হতে হবে। এখন আগে তো ভোট হতো, সরকারের দৃষ্টিভঙ্গি কি, নীতি কি, শিক্ষায় কি করবে, কৃষিতে কি করবে, শিল্প কি হবে, এইসব আলোচনা হতো। তো নরেন্দ্র মোদী যখন এলেন বা তার পরের ইলেকশনেও বলো সবকা সাথ সবকা বিকাশ, আর আমাদের এখানে কান পাতা যেত না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এইসবের মানে পেটেন্ট নেওয়া ছিল, একটা তৃণমূলের উন্নয়ন শব্দের পেটেন্ট, আর বিকাশ তার পেটেন্ট ছিল বিজেপির। এইসব বই একটা সময় আমাদের খুব চর্চার মধ্যে হতো নির্বাচন এলে। এখন নির্বাচনের ইস্যু, মানুষ যে সমস্ত জায়গা থেকে মেন স্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, তারপরে এত ডিজিটাল মিডিয়া পোর্টাল, কি আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে তো ধর্ম, পরিচিতি, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, নাগরিকত্ব, নতুন নতুন শব্দ, অ্যাডজুডিকেশান, ডিলিশান ভোটার লিস্টের মধ্যে। তাহলে গোটা ব্যাপারটাই মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, তার জন্য একজন 12 বছর ধরে দেশ চালাচ্ছে। মানে একটা ছেলে 1-এ ভর্তি হয়েছিল, এখন 12-এ পড়ে, মাথার উপর নরেন্দ্র মোদী। ও তো জবাব চাইবে নরেন্দ্র মোদীর কাছে, আমার শিক্ষা শেষ, আমার শিক্ষার পরে আমি যে কাজ করব সেটা শেষ। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কি করলেন? মুখে অনেক কথা বলেছিলেন, কিচ্ছু করলেন না। আর একজন 1-এ বাবা মা ভর্তি করে দিয়েছিল, আজকে সে গ্র্যাজুয়েশন শেষ করবার দোরগোড়ায় চলে এসছে। ওই 15 বছর 1 থেকে বড় হয়ে গেল, গ্র্যাজুয়েট হতে চললো, ও শুধু মমতাকেই দেখে গেল। তো ও এই প্রশ্ন করবে, আমি শিক্ষা মানে এক হচ্ছে তার বাইরে চলে যেতে হচ্ছে, যারা আমরা তার মধ্যে থাকছি তাদেরকে শিক্ষার শেষে টোটো চালাতে হচ্ছে, লোকের বাড়িতে খাবার ডেলিভারি করতে হচ্ছে, গ্রামে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হচ্ছে। 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করলেও 13-14 হাজার টাকার বেশি রোজগার করা যায় না, যে প্রফেশনেই কাজ করুক। কোথাও শূন্য পদে নিয়োগ হয় না, না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার। আমাদের কেনবার ক্ষমতা বা খরচ করবার ক্ষমতা আমাদের দেশের 17তম রাজ্য আমরা, তার মানে আমাদের আগে 16টা রাজ্য আছে। পরিযায়ী শ্রমিকরা ওই যে বাইরে যায় কাজ করতে, মিস্ত্রি হলে মাসে রোজগার করে 40,000 টাকা, তার ডেইলি ওয়েজ হচ্ছে 1400 থেকে 1500। আর এখানে একজন ডেইলি লেবার, সে রোজগার করে হচ্ছে 300 টাকা ডেইলি। এটা বড় শহর হলে 400, হয়তো নিউ টাউনে হলে 500 টাকা। তাহলে কোথাও 500, কোথায় 1000, কোথায় 800-900, আর কোথায় 1500। তাহলে এখানে যে মিনিমাম একটা মানুষের জীবন চলতে গেলে যে উপার্জন লাগে, এটা তো নেই এখানে, কাজও নেই। মাইগ্রেশন দুরকম হচ্ছে, একটা হচ্ছে এই কায়িক শ্রম দেওয়া মানুষ চলে যাচ্ছে বাইরে, আর একটা হচ্ছে মধ্যবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে মেয়ে, তাদেরও এখানে কোনো কাজ নেই, তাদেরও বাইরে চলে যেতে হচ্ছে। তো এই তো বাংলা বৃদ্ধাবাস হয়ে যাবে। আর একটা হবে হচ্ছে যে যাদের কোথাও জায়গা হলো না, এখন মজা করে বলে যে মানুষের থেকে তো টোটো বেশি হয়ে যাচ্ছে, কোথাও কিছু হচ্ছে না, ডিয়ার লটারির দোকান দাও। আমি যখন রোজগার করতে পারছি না, খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ, তারা ঋণের জালে জর্জরিত হয়ে তার থেকে বেরোনোর রাস্তা খুঁজছে ডিয়ার লটারির টিকিট কেটে। আর 500 কোটি টাকা লটারি কিং মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 সালের আগে দিচ্ছেন। মদের দোকান বেড়ে যাচ্ছে, অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে কাজ নেই, ভবিষ্যৎ নেই, স্বপ্ন নেই, মদ আছে। তো সব মিলিয়ে যে চেহারা, তাতে হচ্ছে এই দুই শক্তির হাত থেকে বাঁচতে হবে। আমরা যা করেছিলাম, গৌতম দা
এই নিউ টাউন। এখন ওরা কি দেখায়? বিশ্ব বাংলা গেটের ছবি। আরে বিশ্ব বাংলা গেটের ছবি, আর ওদিকে একটা ঘড়ি মোড় তৈরি করেছে। গোটা রাজ্য জুড়ে এখন সমস্ত মফস্বল শহরে একটা করে ঘড়ি শুরু হয়েছিল এইখান থেকে। আর আমরা এই যে সেক্টর 5-এর পাশে প্রতিটা ইট রাস্তা আমরা তৈরি করেছি, যে হাজারে হাজারে ছেলে মেয়ে কাজ করতে যায়। এটা বামফ্রন্ট সরকারের। সেক্টর 5 একটা ইন্ডাস্ট্রিয়াল শহর আমরা তৈরি করলাম। নিউ টাউন, গৌতমদার এই বড় ভাবনা, এটা গোটা ভারতে কোথাও হয়নি। এখানে যা হয়েছিল, আজকে ও এখানে বেড়া বানাচ্ছে, গেট বানাচ্ছে, দিয়ে দেখাচ্ছে যে আমরা এটা করেছি। কিচ্ছু করেনি 15 বছরে। কাজেই আমরা যদি এখান থেকে বেরোতে না পারি, তাহলে আমাদের নিশ্চিতভাবেই সিপিআইএমের এমএলএ নেই, সিপিআইএমের একটু ক্ষতি, কিন্তু সিপিআইএমের যা ক্ষতি তার থেকে অনেক বেশি ক্ষতি পশ্চিমবাংলার কোটি কোটি মানুষের। কিচ্ছু নেই এখানে। এই বদলানোর জায়গাটা আসতে পারাটা কঠিন হচ্ছে কেন? মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করে একটা ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে, পরিচিতির ভিত্তিতে বিভাজিত করে টুকরো টুকরো করে ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে। তার কোনোটা টিএমসির দিকে যাবে, কোনোটা বিজেপির দিকে যাবে। এইটা যত ইলেকশন আসতে থাকবে তত এটা চড়া হতে থাকবে। এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের সামাজিক যে বন্ধন সেটাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে, মূল্যবোধ নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এটার সাথে মানে বাংলার অতীত, ইতিহাস, পরম্পরা, সংস্কৃতি এগুলো যায় না আজকে যা হচ্ছে। আমরা বিশ্বাস রাখি তিনবার মানুষ দেখেছেন এক রেজাল্ট। আপনি যত বিজেপিকে ভোট দেবেন তৃণমূল তত বাড়বে, আর যত তৃণমূলকে ভোট দিয়ে মানুষ বিজেপিকে ঠেকানোর কথা ভাববে, ও দেখবে যে গভর্নমেন্টে তৃণমূল আর বাইরে বিজেপি। আসলে বামপন্থীরা যাতে না থাকে তার জন্য ব্যবস্থা করা। গৌতমদা যেটা বললেন না, আমরা এইবারে একেবারে ঘরে ঘরে মানুষের কাছে এইটাই আমরা বলতে চাইছি যে আপনি এটা করবেন না। 19, 21, 24 3বার চেষ্টা হয়েছে। ওপার বাংলায় দেখুন, জামাতের হাতে বাংলাদেশ মানুষ এরকম একটা মৌলবাদী শক্তির হাতে দেশ তুলে দেয়নি। আপনি এপার বাংলায় এলে 19, 21, 24 মানুষ তুলে দেয়নি। এই মানুষের কাছে আমাদের কথা হচ্ছে যে এখানে যেমন ওপার বাংলায় জামাত হবে না, এপার বাংলায় বিজেপি আরএসএস হবে না। তাহলে আপনি যেটা 21 সালে এই সরকার চলে যেত, এটা টেনে নিয়ে আসা হয়েছে টিএমসি বিজেপির এই স্মার্ট সেটিং। সেটার সেল যেভাবে করেছে, সেটাকে প্রমোট করেছে, যেভাবে বিশ্বাসযোগ্য করে তুলেছে মানুষের মধ্যে, এইটাকে ভাঙা মানুষের জীবনের জন্য দরকার। আর এটা ট্রায়াঙ্গুলার ফাইট হবে, কোথাও কোথাও চতুর্মুখী লড়াই হতে পারে। আর ট্রায়াঙ্গুলার ফাইট মানে তো 30%-এর ওপর, মানে 33%-এর ওপরে উঠলে যে কোনো পার্টি জিততে পারে। ওরা এটা যেটা জিততে দিতে চায় না, দুজনে মিলে দাঙ্গা হাঙ্গামার পরিবেশ তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেন্ট কথাগুলোর মধ্যে থেকে তো তাই আসছে। তো কিন্তু এগুলো করেও কিছু হবে না, কারণ মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনবারের অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন। আর বুঝেছেন বলেই সিপিআইএমকে এরা ভয় পাচ্ছে। সেই ভয়ের লক্ষণ আমরা এই সময়কালের মধ্যে দেখছি। আর ড্রিম, স্বপ্ন, আরে আজকের আধুনিক জীবন, হাতে হাতে ফোন, কথায় এসে গেছে এআই। এই আধুনিক যে জীবন, এই আধুনিক জীবন স্বপ্ন দেখানোর জন্য আজকে তরুণ প্রজন্ম তাদের প্রয়োজন। টিএমসি বিজেপিতে ওসব নেই। গাল কাটা নাক কাটা কিছু থাকবে, কিছু চোর চিটিংবাজ থাকবে। আর যারা সত্যি দেশের জন্য কিছু করতে পারে, রাজ্যের জন্য কিছু করতে পারে, ইয়াঙ্গার জেনারেশনের জন্য স্বপ্ন দেখাতে পারে, খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, তাদের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে যদি কেউ কাজ করতে পারে, সেটা বামপন্থীরাই পারবে। কাজে এই বিশ্বাস থেকেই এইবারের লড়াই। সেই লড়াইয়ে আপনারা এই দুই দলকে পরাজিত করুন এবং বাংলাকে বাঁচান। সেক্ষেত্রে দীপকদার এই বই সাহায্য করুন।